শ্রাবণের এক সন্ধ্যা। বামনদিহি গ্রামের চারিদিকে অন্ধকারে ঢাকা। বেশ কদিন ধরেই বৃষ্টি হওয়ার জন্য ব্যাঙেদের মহা আনন্দ। কোরাস বেজে চলেছে চারিদিকে। নিশীথ তার পাশের বাড়ির বন্ধু শৈলকে ডাকতে যায়। এই শৈল, কি করছিস রে? নিশীথের ডাকে শৈল ঘর থেকে বেরিয়ে আসে। আরে তোর কাছেই যেতাম, আজ সন্ধ্যা থেকে মনটা ভালো লাগছে না। আমি জানি, ভালো তো না লাগারই কথা। কোথায় ভেবেছিলাম সবাই পাশের গ্রাম ছাতিমতলাতে রাবণ বধ পালাটা দেখতে যাব। এমন এক নাগাড়ে দুদিন বৃষ্টির জন্যই পালাটাই বাতিল হয়ে গেল। শহর থেকে যাত্রা দল মেনকা, ও তো আসতেই পারলো না। বাতাসি নদী পেরিয়ে তো আসতে হবে। এ বৃষ্টিতে নৌকা চলাচল বন্ধ আছে। দুই বন্ধু এইসব কথাই বলছিল, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায়। এই সেরেছে, এ তো গোদের ওপর বিস্ফোরা। এমনিতেই ঘরে আটকে পড়েছি, তার ওপর আবার কারেন্ট চলে গেল। উফ, কি জ্বালাতন। আর বাড়িতে থেকে কি করবি? চল পটাইদার দোকানে গিয়ে বসি। ওর হাতের চা খেলে মনটা বেশ ভালো হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই চল। দাঁড়া দাঁড়া, টর্চটা নিয়ে আসি। শৈল আর নিশীথ টর্চ হাতে বেরিয়ে পড়ে পটাইয়ের চায়ের দোকানের দিকে। গ্রামের কাঁচা রাস্তাতে জায়গায় জায়গায় জল জমেছে। রাস্তার দুই পাশে ধান ক্ষেত, আর দূরে দেখা যাচ্ছে রেল লাইন। একটা ট্রেন হর্ন দিয়ে চলেছে তার গন্তব্যে। মিনিট দশেক হেঁটে দুজনে পৌঁছে যায় পটাইয়ের চায়ের দোকানে। লণ্ঠনের আলোতেই পটাই চা করছে। দোকানের চারপাশটা তাতে কেমন একটা আলো আধারির মায়াবী পরিবেশ তৈরি করেছে। আরে হেমেন্দা, আপনিও আছেন দেখছি। হেমেন্দা মানে হেমেন্দ্রনাথ ভট্টাচার্য। এককালে পুলিশে চাকরি করতেন। বছর পাঁচেক হলো রিটায়ার করে নিজের পৈতৃক ভিটাতেই বউ নিয়ে থাকেন। একটি মেয়ে আছে, যার দিল্লিতে বিয়ে হয়ে গেছে। আরে আরে শৈল, নিশীথ, তোমরা এসে ভালোই করলে। বাড়িতে আর ভালো লাগছিল না, তাই পটাইয়ের দোকানে এলাম। গিন্নিকে বারবার চা করতে বলাতে খেপচুরিয়াস হয়ে গেছে। তিনজন গল্প করতে করতেই পটাই চা নিয়ে এসে হাজির হয়ে যায়। তোমরা দুজনে খবর পেয়েছো? হেমেন বাবুকে তো সেটাই বলছিলাম। কি কথা গো পটাইদা, তোমার মুখ দেখে বেশ গম্ভীর কিছু মনে হচ্ছে। তাহলে খবরটা পাওনি? সনাতনকে তো কালকে রাতে নিশি ভুলোতে ধরেছিল গো। ওরে বাবা, রাম 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 রাম। তা কেমন আছে এখন? কোনো মতে কপালের জোরে বেঁচে গেছে। বাবা, খুব জোর বেঁচে গেছে। কি করে হলো জানতে পারলে? শুনলাম তো, কালকে রাতে ওই মাঠপাড়ার শ্মশানের পাশ দিয়ে আসছিল। একা পেয়ে ছেলের গলা করে ভুলিয়ে নিয়ে ঘাড় মোটকে দিতে চেয়েছিল। কোনো মতে বেঁচে আছে। ওরে বাবা, এই বর্ষার রাতে নিশি ভুলো? শুনলেই তো মনটা কেমন করছে। হেমেন সব কথা কেবল চুপ করে শুনছিল। মাটির ভাঁড়ের চায়ে শেষ চুমুক দিয়ে বলে, আমিও নিশিভুলোর পাল্লায় পড়েছিলাম। বরাত জোরে আচ্ছা বেঁচে গেছিলাম। বলেন কি? তবে বলুন না সেই ঘটনাটা। বাবু বলেন, আমি আরেকবার চা বসাচ্ছি, সবাই ঘটনাটা শুনি। বলুন বলুন। হেমেন বৃষ্টির রাতে তার স্মৃতির পাতা থেকে সেই ঘটনা তিনজনকে বলতে শুরু করে। তখন আমার বয়স 40-এর কাছাকাছি হবে। পলাশবনিতে আমি কর্মরত।
আমার এক সহকারী তথা বন্ধু অমিয় এক সন্ধ্যাতে এসে বলে, হেমেন, খবর পেলাম পলাশবনির শেষে যে ঝিল রয়েছে ওখানে নাকি রাতে কালো বক জলে নামে। শিকার করতে যাবে নাকি? আমার আর অমিয়র বন্ধু হবার অন্যতম কারণ ছিল আমরা দুজনেই শিকার করতে খুব ভালোবাসতাম। পলাশবনির ওই দিকটা তো কোনো দিন যাওয়া হয়নি। তুমি পথ চিনতে পারবে? আমি সব জেনে নিয়েছি। আজকে রাতে যাবে? আকাশের অবস্থা তো ভালো নয়, এই সময় যাওয়াটা কি ঠিক হবে? এমন বর্ষার রাতেই নাকি কালো বক জলে নামে। এই সুযোগ সব সময় পাওয়া যায় না, বুঝলে? আচ্ছা, তবে তাই হবে। আজকে 11টার পর বেরোবো তাহলে। আমরা এইসব কথাই আলোচনা করছিলাম, এমন সময় পলাশবনি গ্রামের একজন বলে, ভুলেও রাতে ওদিকে যাবেন না যেন। কেন? এমন কেন বলছো? ওই পথে কেউ যায় না। ওদিকে নিশিভুলো থাকে। নিশিভুলো হলো এক ধরনের জিন। দিনের বেলা আর বিশেষত রাত 12টার পর কাউকে কাছে পেলে বন্ধু আত্মীয় সহ আপনজনের রূপ নিয়ে কাছে ডেকে মেরে ফেলে। আর নিশিভুলো কোনো জলার কাছে, শ্মশানে, এমনকি পুরনো গাছেও থাকে। ওই ঝিলেও মাঝে মাঝে দেখা যায়। একদম যাবেন না ওই ঝিলের দিকে। এই কথাটা অবশ্য যে আমাকে কালো বকের সন্ধান দিয়েছে সেও বলেছে। ওই ভয় নাকি এই গ্রামের কেউ ওইদিকে যায় না। কালো বকের লোভে অনেকেই ওদিকে যেত, কিন্তু এখন আর কেউ যায় না, এমনকি দিনের বেলাতেও নয়। ঠিক আছে, চিন্তা নেই, আমরা যাব না। লোকটি চলে গেলে অমিয় বলে, কালো বক তো শিকার করবই, তাই আজ যেতেই হবে। যাওয়াটা কি ঠিক হবে ভাই? কোনো চিন্তা নেই বন্ধু, আমি তো আছি। রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর অমিয় রওনা দিলাম ঝিলের পথে। ঝিলটা ছিল পলাশবনি গ্রামের একদম শেষের দিকে। অমিয় আগে আর আমি পিছন পিছন চলতে লাগলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আধো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। পলাশবনির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় আধ ঘন্টা হাঁটার পর উপস্থিত হলাম ঝিলের কাছাকাছি। ঝিলের জল অন্ধকার রাতেও চিকচিক করছে। ওই একটাও তো বক দেখছি না। শুনেছি গভীর রাতে বক নাবে এই ঝিলে। জায়গাটা যে এতটা গা ছমছমে ভাবতেই পারিনি। কি ভীষণ শান্ত, তাও অবশ্য ঠিক বলেছ। এমন বর্ষার সময় কোনো ব্যাগের আওয়াজ, এমনকি একটা ঝিঝি পোকার শব্দ অবধি নেই। অমিয়, বলি কি, বক শিকারের দরকার নেই, চলো চলে যাই, বুঝলে? ধুর, এইসব কি বলছো? এতটা দূরে এলাম আর খালি হাতেই চলে যাব? খবর পেয়েছিলাম ঝিলের দক্ষিণ দিক থেকে বক শিকার করতে বেশি সুবিধা হয়। ওই দিকটাতে যাই, চলো। আধো অন্ধকারের ভেতরে অমিয় আগে আগে আর আমি ওর পেছন পেছন চলতে থাকলাম। এই জায়গাটা কিছুটা পরিষ্কার আছে, আর এখান থেকে ঝিলটা পরিষ্কার দেখাও যাচ্ছে। ঝিলের দিকে চোখ রাখো, রাত বেশ গভীর হয়েছে। দেখবে আর একটু পরেই বকের দল উপস্থিত হবে। আমার মন কেমন যেন অস্থির হয়ে যায়। আমার বারবার যেন মনে হচ্ছিল দূরের ঘন কালো অন্ধকারে কিছু একটা থেকে থেকে নড়ে উঠছে। আমরা হয়তো ওদেরকে দেখতে পারছি না, কিন্তু ওরা নিশ্চয়ই আমাদের উপরে নজর রাখছে।
এরই মধ্যে সনসন করে হাওয়া দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই হেমেন, কি হয়েছে বলো তো? তুমি ঝিলের দিকে না তাকিয়ে বারবার ওই অন্ধকারের দিকে কি দেখছো? কেন জানি না, আমার মনে হচ্ছে যেন কেউ আমাদের দিকে নজর রাখছে। একটা ছায়াকে একবার নড়তেও দেখলাম। আমার দেখানো আঙুলের দিকে অমিয় কিছু সময় চেয়ে থেকে বলে, ধুর, ওখানে কেউ নেই। গ্রামের কে একজন কি একটা বলেছে, সেটা ভেবেই এখানে আসার থেকে ওটাই ভাবছো। অত ভয় পেও না, ওগুলো সব মন গড়া গল্প ছাড়া আর কিছুই না, বুঝলে? অমিয় আরেকবার বোঝানোর পর আমার অস্থিরতা কিছুটা কমল। আরও 1 ঘন্টা ঝিলের পাশে বসেই সময় কেটে যায়, কিন্তু কালো বকের টিকিরও সন্ধান নেই। অমিয়, কত সময় তো বসে রইলাম, কোনো বকের তো ইয়াত্তাই নেই। সেটাই তো দেখছি, আরও কিছুটা সময় দেখি। ঠিক এমন সময় কিছু দূরের একটা বড় তাল গাছ থেকে টপাটপ করে 2-3টে তাল পড়ল। কিসের আওয়াজ হলো ওটা? ওই যে উত্তর কোণের তাল গাছটা থেকে তাল পড়ছে। এইদিকে আসার সময় দেখেছিলাম বেশ কটা বড় বড় সাইজের তাল পড়ে আছে। ও আচ্ছা, এই ব্যাপার। হেমেন, তুমি কিছু সময় এখানেই বসো, আমি আসছি। কেন? তুমি কোথায় যাচ্ছ? এখনো তো বকের সন্ধান পেলাম না। এই সময় কটা পাকা তাল কুড়িয়ে নিয়ে আসি। তুমি কটা নেবে আর আমি কটা। এই বর্ষার সময় তালের বড়া দারুণ লাগবে। আমিও যাই না তোমার সাথে, এখানে একা একা বসে থাকবো? একসাথে দুজন গেলে কখন আবার কালো বক এসে যাবে বুঝতেও পারবে না। আমি যাওয়ার পর যদি বক আসে তাহলে একটা হালকা শীষ দিও, আমি বুঝে যাব। কিন্তু আমি আরও কিছু বলতেই যাচ্ছিলাম, অমিও গুটি গুটি পায়ে তাল গাছের দিকে পা বাড়ায়। সেই অন্ধকারে কেবল একমাত্র প্রাণ হিসেবে রয়ে গেলাম আমি। হেমেন বসে আছে ঝিলের দিকে, বুকে অনেকটা ভয় নিয়ে। অমিয়র কোনো আওয়াজ অবধি পাওয়া যাচ্ছে না। এমন সময় হেমেন স্পষ্ট অনুভব করল অদৃশ্য কেউ ওর পেছন দিয়ে চলে গেল। কে 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 কে? একটা কালো ছায়া বলে ওঠে, আমি অমিয়। অমিয়, তুমি তো এদিক দিয়ে গেলে, তাহলে উল্টো দিক দিয়ে এলে কি করে? তুমি ভুল দেখেছিলে, আমি তো এই দিক দিয়েই গেছিলাম। হেমেন মনে মনে ভাবে, ও এতটা ভুল দেখলো কি করে? হয়তো ভয় এমন হচ্ছে। তা তাল পেলে? তাল ছাড়ো, আমি ওদিকে কালো বকের দল দেখতে পেয়েছি, চলো। তাই নাকি? কোন দিকে? এসো বন্ধু, আমার সাথে এসো। হেমেন কালো বকের লোভে অমিয়র পেছন পেছন যেতে থাকে। অন্ধকারে অমিয়কে পরিষ্কার দেখা যাচ্ছে না, কেবল একটা কালো ছায়া। আরো কিছুটা যেতেই হেমেনের মনে হলো ওর পাটা কেমন নরম থকথকে জিনিসের ওপর পড়েছে। পাটা যেন ধীরে ধীরে আরো গভীর থেকে আরো গভীরে চলে যাচ্ছে। কিন্তু কেমন একটা ঘোরের কারণে ও কিছু বলতে বা করতেও পারছে না। এমন সময় একটা চিৎকার শুনতে পায়, হেমেন, হেমেন, আর এগিও না, তুমি পাকে তলিয়ে যাবে, আর যেও না, এদিকে হাত দাও, এই দিকে হাত দাও। হেমেন, হেমেন, আর এগিও না, তুমি। 2-3বার চিৎকার কানে যাওয়াতে হেমেনের তন্দ্রা ভেঙে যায়। ও এদিক ওদিক তাকিয়ে দেখে বিরাট একটা পাকের মাঝে ও দাঁড়িয়ে আছে।
আর কিছুটা দূরে সে অমিয় নয়, এক বীভৎস চেহারা দাঁড়িয়ে আছে। এসো খোকা, এসো আমার সাথে এসো। হেমেন বুঝতে পারে ওটা নিশিভুলো বন্ধুর মায়াতে ফেলে গভীর পাকে ডুবিয়ে মারতে চাইছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সামনের দিকে না এগিয়ে পেছন দিকে হাঁটতে শুরু করে হেমেন। পাকের বেশ অনেকটা গভীরে চলে এসেছে। অনেক কষ্ট করে আরো কিছুটা এগিয়ে অমিয়র দিকে হাত বাড়ায়। পাকের মাঝখানে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর চেহারা। হেমেন, হাতটা ধর, তখন থেকে ডাকছি, হাতটা ধর ধর। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, বাঁচা, এনে আমার হাত নে, এনে আমাকে ধর 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 ধর, আমাকে ধর। হেমেন, হাতটা ধর, তখন থেকে ডাকছি, হাতটা ধর ধর। বেশ কিছুটা সময়ের পর অমিয় হেমেনকে টেনে ওপরে তোলে। হেমেনের অর্ধেক শরীর কাদায় ভরা। নিশিভুলো অন্ধকারে মিলিয়ে যায়। একটা বীভৎস গর্জন করে। একটা শিকার ওর হাত থেকে ফসকে গেল। আরে বাবা, তাল নিয়ে এসে দেখি তুমি এদিকে একা একা আসছো, আর সামনে একটা কালো ছায়া। কতবার চিৎকার করে তোমাকে ডাকলাম, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো তুমি হেঁটেই চলেছ। ওফ, অবশেষে তোমাকে রক্ষা করতে পারলাম, এটাই শান্তি। ঈশ্বর আর বাবা মার অশেষ আশীর্বাদে আর তোমার মতো বন্ধুর জন্যই এই যাত্রাতে রক্ষা পেলাম। নইলে নিশিভুলোর মায়ায় জলে পড়ে আজ মৃত্যু অবধারিত ছিল। নিশিভুলো যে কতটা ভয়ঙ্কর তা দেখলাম। কাউকে একা এখানে পেলে সত্যি তার রক্ষে নেই। চলো চলো, এই বৃষ্টির রাতে এমন জায়গাতে থেকে আর কোনো কাজ নেই বন্ধু। আমি আর অমিয় এরপর চটপট গ্রামে ফিরি। আর কোনো দিনও ওই পথে যাওয়ার সাহস করিনি। ওখানে সত্যি নিশিভুলো থাকে তার শিকারের সন্ধানে। সত্যি নিশিভুলো ভীষণ ভয়ঙ্কর। তুমি সে যাত্রাতে অনেক কপাল করে নিশিভুলোর হাত থেকে বেঁচেছিলে, যাই বলো। বাবা কি শোনালে গো। দাঁড়াও, আরও 3টে চা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বরং 3টে চা নিয়ে এসো। ওইসব কথা বলে আর কোনো কাজ নেই। সেটাই ঠিক। থাক, নিশিভুলোর কথা আজ বরং এখানেই থাক। চাটা ভালো হয়েছে গো পটাইদা। খুব সুন্দর চা। এই গল্প শোনার পর চা খাওয়ার মজাটাই আলাদা। না, খুব সুন্দর।